নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে পাঠটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে বিকেল ওই প্রায় 5:30 থেকে 6টার মতো। আমি এই একটু আগে অফিস থেকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেই একদম শুরু করে দিয়েছি হচ্ছে রান্না বান্না। গতকালকে আমাদের বাড়িতে এসেছিলেন কলকাতা থেকে যে নামী দুজন শিল্পী, তা ওনারা আমাদের বাড়িতেই আছেন। তুলসীদা আমাদের বাড়িতেই ওনাদের থাকার আয়োজন করেছিলেন, কিন্তু যেহেতু আমি আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না বা আগে থেকে এই অনুষ্ঠানটার ব্যাপারে আমি জানতাম না, তাই আমার অফিসের ছুটি নিতে আমি পারিনি। তা খাওয়া দাওয়ার একটা বাড়িতে লোকজন এলে ব্যাপার থেকেই থাকে। তা তুলসীদা বলেছিল তোমাকে কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই, শুধু তোমার বাড়িতে থাকবে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোপুরি আমি সামলে নেব। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর যেটুকু জল ব্রেকফাস্ট বা যা বলো সেগুলো আমাদের বাড়িতেই করছিল, আর ডিনার লাঞ্চ সেগুলো বাইরেই করছিল। তা কালকে সোমবার ওনারা এসছেন, সোমবার রাত্রেবেলায় তুলসীদা ওনাদেরকে নাইটে রাত্রেবেলায় খাই দায় নিয়ে এসছেন। আর আজকে মঙ্গলবার সকালবেলায় সঙ্গীত ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। যেহেতু আমাকে অফিসে যেতে হয়েছিল, সঙ্গীত ব্রেকফাস্ট চাটা যথারীতি বানিয়ে দিয়েছিলেন। তারপর তুলসীদা ওনাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন। দুপুরে লাঞ্চটা ওনারা বাইরেই করেছেন। তারপর রাত্রেও ওনাদের বাইরেই খাওয়ারই কথা ছিল, কিন্তু ওনাদের মধ্যে একজন নাকি সঙ্গীতকে বলেছিলেন বাইরের খাবার খেতে একদমই ভালো লাগছে না, একটু যদি ঘি আলু সিদ্ধ ভাত হতো তাহলে খুবই ভালো হতো। তা সঙ্গীত তখন দুপুরবেলায় বলেছিল যে আপনারা থেকে যান, আমি দুপুরে আপনাদেরকে ঘি আলু সিদ্ধ ভাত করেই খাওয়াবো। কিন্তু যেহেতু ওনাদের ম্যানচেস্টারে একটু ঘোরাঘুরির পর্ব ছিল, সেই জন্য দুপুরবেলায় তো খাওয়া দাওয়ার আয়োজন হয়নি। সঙ্গীত আমি অফিস থেকে ফেরার সাথে সাথে কথাটা বলো জানো, এইরকম কথা বলছিল। ঠিক আছে, ওটা ওনাদেরকে বলে দাও, রাত্রেবেলায় ওনাদের আবার প্রোগ্রাম আছে, রাত্রেবেলায় প্রোগ্রাম করে যেন বাইরে খাওয়া দাওয়া না করে, আমি ঘরে যে ডাল আলু সিদ্ধ ভাত বানাবো সেটাই যেন এসে খায়। তা ওনারা অনেকটাই বয়স হয়েছে, তো ওনারা একদম সিম্পল সাধারণ খাবার দাবার খান। সেই জন্য আমি এখানে খুবই সিম্পল সাধারণ খাবার দাবার রান্নাবান্নার আয়োজন তোড়জোড় শুরু করে দিয়েছি। আর অফিস থেকে এসেই করতে শুরু করে দিলাম, কারণটা হচ্ছে একবার যদি এসে বসে যায় তাহলে আমি আর বডিতে কোনো রকম এনার্জি পাবো না। সেই জন্য এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে নিই, এদিকে ঝটপট করে রান্নাবান্নাটা চাপিয়ে দিলাম। দেখো এখানে বসিয়েছি হচ্ছে তোমার একদম পুরো হচ্ছে মুসুরির ডাল, তার সাথে ভাতটাও বানিয়ে নিয়েছি। আর এখানে টেবিলে রাখা আছে হচ্ছে গরম গরম বেগুন ভাজা, সাথে করেছি হচ্ছে একটু ফুলকপি ভাজা, আর তার সাথে করেছি হচ্ছে তোমার একটু আলু পোস্ত। আর রাত্রে যখন এসে ওনারা খাবেন, রাত্রে ওনাদের এসে খেতে অনেকটা রাত হয়ে যাবে, প্রায় রাত্রি 12টার মতো হয়ে যাবে, তখন আমি গরম গরম ডিমের অমলেট করে দেবো, আর তার সাথে এই খাবারগুলো সব গরম করে দেব। তা হঠাৎ করে এরকম একটা কথা যখন সঙ্গীতের মুখে শুনলাম, যে ওনারা একটু বললেন যে যদি আলু সিদ্ধ ফ্যান ভাত ঘি হয় তাহলে ওনাদের খুবই ভালো হয়। তা সেটা শোনার পর কি করে আর ওনাদেরকে আমি বাইরে খেতে দিই। তুলসীদাকে বললাম না পুরো ব্যাপারটা রাত্রে খাবার দাবার খুবই সিম্পল, আমি রান্নাবান্না করছি, যথেষ্ট সামান্য রান্নাবান্না রাত্রের জন্য আমি বানিয়ে। সবাইকে সুরতালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে হাইরে আমাদের সুরতালের এখানে এসেছি, আর আমাদের অত্যন্ত আজকে পরম সৌভাগ্য, আমরা দুজন অতিথি আমাদেরকে ভিজিট করতে এসেছেন এখানে। আমাদের অতিথি হলেন ইন্দ্রনাথ মুখার্জি and সৌমেন অধিকারী। দাদা এসেছেন আমাদের এইখানে। তো অত্যন্ত গুণী দুজন ব্যক্তি, সঙ্গীত জগতে, উপমহাদেশের সঙ্গীত জগতে মানে অনন্য ব্যক্তিত্ব যারা। তো দাদা উনি তবলা বাজান, উপমহাদেশে যে প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা ছিলেন ওনার সাথে উনি তবলা বাজিয়েছেন। তারপরে সৌমেনদা উনি মানে আমাদের হেমন্ত মুখার্জির সাথে দীর্ঘদিন ওনার সাথে ছিলেন, ওনার স্নেহধন্য, ওনার কাছ থেকে এই যে আমাদের হারিয়ে যাওয়া আমাদের যে অতীত, আমাদের যে পরিবার পরিজন নিয়ে যে গানগুলা শুনতাম, সে গানগুলা করেন, আমাদের মনের গানগুলা করেন। এই যে এত কোলাহল, এত ব্যস্ততার মধ্যে যে এই যে প্রশান্তি, কালকে যে আমরা যে একটা অনুষ্ঠান দেখলাম, এত যে প্রশান্তি, এত সাবলীল অনুষ্ঠান পরিচালনা করেছেন ওনারা, তার জন্য দাদা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। হ্যাঁ, সত্যি বলতে কি, আর আমাদের যে অবস্থান আস্তে আস্তে এই গানগুলা হেরে যাচ্ছে,
তো আমি সবাইকে বলবো, আপনারা যারা দেখছেন সবাইকে বলবো, এই গানগুলোকে, আমাদের যে শিকড়ের যে গানগুলো, আমাদের যে ভালোবাসার গানগুলো, সেই গানগুলো আমরা বেশি বেশি করে শুনি। সেই গান অনন্তকাল চলবে, কিন্তু এই গানগুলা এগুলি অমর হয়ে যাবে, দাদাদের কাছ থেকে আসলে অমর হয়ে যাবে সেই গানগুলা। তো হ্যাঁ, তো আমি দাদাদেরকে আমাদের সুরতালের পক্ষ থেকে আমাদের ভাবি নাজমা ইয়াসমিন, উনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাঙালি সংস্কৃতিকে ইংল্যান্ডের মাটিতে, বিশেষ করে ম্যানচেস্টারের মাটিতে ওনার ক্লাসও আছে, বাচ্চাদেরকে বাংলা শেখান। তো উনি অত্যন্ত বাংলা সংস্কৃতির একজন ফেরিওয়ালা আমি বলবো। অনেক গাত প্রতিঘাত, অনেক কিছুর মধ্যে দিয়ে উনি এই অনুষ্ঠানগুলো করে যান, বাংলা সংস্কৃতির জন্য কাজ করে যান। তো আমি প্রথমে নাজমা বাবাকে বলবো, আমাদের অতিথি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের পক্ষ থেকে, হাইজের পক্ষ থেকে, সকালের পক্ষ থেকে দেওয়ার জন্য। তারপরে আমি বলবো আমাদের আরেক ভাবি, গান করেন অত্যন্ত, তাকে সমস্ত আমাদের সত্যি সৌভাগ্য আমরা যে দুজন মহান ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের মাঝখানে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা কিছু গল্প করব, অনেক কথা হবে, আড্ডা হবে। আর আজকে সত্যি এত ভালো লাগতেছে, এই যে আমাদের যে শিকড়ের যেগুলো, সেগুলো আমাদের প্রাণের স্পন্দন যেগুলো, সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। সেটাই আমরা সংস্কৃতি। এপার বাংলা ওপার বাংলা বলতে কিছু নেই, আমরা একই বাংলা। এই যে যখন সকাল হতো তখন আমার দাদা তখন ছিল, এই যে সেই গানগুলা, যে দূর হতে তোমারে দেখেছি, মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি, তারপরে মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, কত তারপরে আমার খুব একটা আবেগের গান, পথের ক্লান্তি বলে স্নেহ ভরা ফুলে তবু মাগো। সব কিছু গানগুলোতে বিরহ আছে, বেদনা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সব কিছু মিলে এই গানগুলা ওনারা পরিবেশন করছে। দাদার জন্য অনেক অনেক করছেন, সেটার তো কোনো তুলনা হয়, বিশেষ করে বিদেশের মাটি। এটা অনবদ্য, এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত। এবং আপনারা দৃষ্টান্ত লোকের কাছে, ডেফিনেটলি। কারণ আমার বলতে বাধা নেই, আমি থাকি বম্বেতে, সেটা তো ভারতবর্ষের মধ্যেই, বম্বেতে। সেখানকার বিশেষ করে বাঙালিদের কথা বলছি, হ্যাঁ বাঙালিদেরই কথা বলছি, কারণ ওখানে আমি দেখেছি, আমি বললাম ভাই তোমার নাম কি, ও বাংলাটা বুঝতে পারে না, ও আচ্ছা, মানে আমি অবাক হয়ে যাই। তার মানে এটা গর্ব করে বলছে। অনেক বাবা আমাদের দেখেছি ভীষণ গর্ব, বাংলা বলতে পারে না, লিখতে পারে। এইটাই যে আপনাদের যে প্রচেষ্টা চলছে না, এটা অনবদ্য। হ্যাঁ, যেটা ইন্দ্রদা বললেন আর কি, যে দেশের মধ্যে থেকে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা এক ধরনের একটা ব্যাপার, কিন্তু সেখানে একটা ভাড়া পড়েছে একেবারে। কিন্তু আপনারা প্রবাসে এসে নিজের দেশের যে শিকড়ের টান, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন এই কঠিন একটা দিনে, কঠিন দিন মানে হচ্ছে এখানে যে জীবনযাপন, সে তো একেবারে দেশের থেকে সম্পূর্ণ বিপরীত, এবং সব সুযোগ সুবিধে নেই। সেইটার মধ্যে দিয়ে যে আপনাদের এই এত আকর্ষণ, এটাকে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে, সেটা সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। এবং আমার একটা কথা, যেটা উনিও একমত হবেন, আমরা তো সারা পৃথিবী বাংলা গানের অনুষ্ঠানের জন্যই আমন্ত্রিত হয়ে মূলত যাই। বাংলা চর্চাটা, বাংলা শুধু গান নয়, বাংলা সাহিত্য, বাংলা নাটক, সব কিছু চর্চা এবং ভাষাকে নিয়ে ভাবনা, এটা আমরা দুই বাংলায় একই, আমরা বাংলায় কথা বলি, কিন্তু দাঁড়িপাল্লায় কিন্তু ওপার বাংলা অনেক ওপরে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই বাংলাদেশি পরিমণ্ডল, তারা বাংলা ভাষার জন্য যে মানে তাদের আকুতি, যে চর্চা, সেটা অতুলনীয়। এটা সত্যি কথা, এটা কোনো রাগের কথা বলছি না, কোনো দুঃখের কথা বলছি না, সত্যিটা বলছি।
কারণ আমরা যদি সারা পৃথিবীতে বাংলা গানের জন্য আমন্ত্রিত হয়ে থাকি 100টা অনুষ্ঠানে, তার শতকরা 85% অনুষ্ঠান কিন্তু বাংলাদেশের বাঙালিদের। এইটা স্বীকার শুধু অকল্যান্ড থেকে ধরুন ফিজি পর্যন্ত, ওদিকে মানে ভ্যাঙ্কুভার পর্যন্ত যেখানেই যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি দেখেছি যে বাংলা গান, বাংলা ভাষার চর্চার জন্য একটা বিরাট আকুতি। আর তার তো একটা জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে ভাষা দিবস, হ্যাঁ, ইউনেস্কোর যে এত বড় একটা স্বীকৃতি। তারপরে ধরুন এই যে বাংলা ভাষা আন্তর্জাতিক যে ভাষা হিসেবে তার যে স্বীকৃতির সঙ্গে বাংলা ভাষার যে ফোরামগুলো, আপনি শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যদি এখন যান, তাতে গ্রুপ যদি দেখেন, তাতে দেখবেন অরিজিনটা বাংলাদেশের অরিজিন, বাংলাদেশের যারা আপনাদের ভাষাভাষী, যারা এনআরবি বা আছেন গোটা ওয়ার্ল্ডে, তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এইটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, শুধু একটা পুজো কিংবা একটা ওই রবীন্দ্র জয়ন্তী নয়, এই যে সারা বছর বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাওয়া, বাংলা স্কুলগুলো, এখানে কিন্তু বাংলাদেশের বাঙালিরাই কিন্তু আমি দেখেছি অনেক বাংলা স্কুলের বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হয়ে দেখেছি। এইটা একটা খুব। আর পুরনো গান, দুই বাংলার গান, মানে আমি একটা জিনিস বলছি, এটা একদম স্পষ্ট কথা। ধরুন 60s বা 70s বা 50s আমাদের যে গোল্ড, মানে আমাদের যে সোনালী দিনের গান, সেটা ওপার বাংলার মানুষরা আমাদের গানকে যে স্বীকৃতি দিয়েছেন, আমরা কি পশ্চিমবাংলার শিল্পীরা ততটা ভাবে ওদেশের যারা সেই সময় সোনালী দিনের গান ছিল তো অজস্র শিল্পী ওপার বাংলা, সেটা কি ততটা মনে রেখেছি না? আপনাদের একটা প্রবল ইচ্ছে আছে কলকাতার গানের উপরে, এইটা একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, আমাদের গানের উপরে একটা যে ভীষণ বড় ব্যাপার। এবং দেখুন বাংলাদেশের শিল্পীরাও এদেশে যারা এসে পড়াশোনা করেছেন, তাদের ওই আদান প্রদানের জায়গাটা, যারা যারা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যারা এসছে ভিতরে একটা সংমিশ্রণ হয়েছে, সেখানে কিন্তু তারা তাদের একটা খুব এখানে আসার ইচ্ছে, এখানকার ইউনিভার্সিটিতে পড়া, এখানকার ভালোটুকু নিয়ে যাওয়া, এইটা একটা ছিল, সেটার একটা প্রবাহ চলছে। তো সেই জন্য সাধুবাদ না জানি উপায় নেই। আর সেটা দেশের থেকে করা অনেক বেশি সহজ, যেটা আপনারা করছেন এটা অনেক কঠিন। এটা সুরতাল আরো অনেক বেশি করে এরকম ভাবে এগিয়ে যাক। আপনারা সকলে সুন্দর করে দেশের সংস্কৃতিকে ধরে রাখুন, আগামী প্রজন্মের কাছে নিজেদের অস্তিত্বকে জানিয়ে তুলুন, এরকম ভাবে এইটাই প্রার্থনা করব। এইটাই ভালো লাগে আমাদের। এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে আজকে হচ্ছে বারটা বুধবার, আর এখন আমি চলে গিয়েছি হচ্ছে তোমার অফিস। সঙ্গীত বাড়িতেই আছে, ও ওয়ার্ক ফ্রম হোম করছে। তা ওনারা আজকে এখানে আছেন। আজকে এবার ব্রেকফাস্ট করে ওনারা আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। লন্ডনে ওনাদের আবার প্রোগ্রাম আছেন। তা তুলসীদা ওনাদেরকে লন্ডনে বাসে দিয়ে আসবেন। তা যাওয়ার আগে ওনারা ব্রেকফাস্টটা এখান থেকে সেরে যাচ্ছেন। সঙ্গীত ওনাদেরকে সাধ্য মতো একটু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, সাথে চাও করে দিয়েছেন। তা এই ছিল আমাদের দুজনের অতিথি আপ্যায়নে একটু চেষ্টা। দুজনা মিলে বিদেশে মাটিতে যতটুকু পারলাম অতিথি আপ্যায়ন করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।